সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। ফুটবল খেলা দেখেনি কিংবা জীবনে অন্তত একবার হলেও খেলেনি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। এমন একটি খেলা যা বিশ্বজোড়া মানুষকে কিভাবে যেন একই ছাদের নিচে নিয়ে আসে, সেটা ফুটবল না দেখলে কিন্তু অনুভব করা যায় না। আজকের ওয়ালমার্ট গল্পকথার পর্বটি একটু বিশেষ ফুটবল প্রেমীদের জন্য, কারণ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমএলই। শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন এবং সময়টা কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সময় যদি বলেন আমি বলবো যে ভালোই যাচ্ছে এখন, বিকজ অনেক দিন ধরেই তো আসলে সারা পৃথিবীতে যে প্যান্ডামিক সিচুয়েশন, কোভিড সিচুয়েশন, সেইখান থেকে এখন সবাই কিন্তু একটু ভালো অবস্থায় ফিরছে, কাজে কর্মে ফিরছে। এবং আমাদের অনেক দিন কিন্তু খেলা বন্ধ ছিল, মাঝখানে লিগ চলছিল, সেটা স্টপ হয়ে কিন্তু প্রায় 6 মাসের মতো বন্ধ ছিল। সেটা শুরু হয়ে আবার শেষ হয়ে গিয়েছে, আবার নতুন সিজন শুরু হবে। এই সময়টা আসলে একটা লম্বা একটা গ্যাপ, 1 মাসের একটা গ্যাপ রয়েছে, যেহেতু লিগের খেলা নেই। সময়টা ইনশাল্লাহ ভালোই যাচ্ছে এবং সামনে নিশ্চয়ই আরও অনেক পরিকল্পনা আছে। সময়ে সময়ে সেগুলো শুনবো, কিন্তু যেহেতু ফুটবলের গল্পই আগে শুনছি, 2021-এর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, চলছে। কেমন দেখছেন, ফলো করছেন কতটা, যদি জানতে চাই? সাফ ফুটবল তো আসলে আমাদের এই সাউথ এশিয়ার এটাকে বিশ্বকাপ বলা হয় আর কি, ওয়ার্ল্ড কাপ বলা হয়, কারণ এইটার গুরুত্বটা এত বেশি আমাদের দেশের ফুটবলের ক্ষেত্রে। সেটা কিন্তু যদি পুরো বিশ্লেষণ করেন, সেখানে কিন্তু 13 বরের সাফে শুধু আমরা একবার চ্যাম্পিয়ন হতে পেরেছি, এবং বাকি সময়গুলিতে হয়তো আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম না। বাট সাফ ফুটবলটা কিন্তু আমাদের দেশের ফুটবলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টটা এখন মালদ্বীপে চলছে এবং আমাদের জাতীয় দল ওখানে রয়েছে। অলরেডি 3টা ম্যাচ আমাদের দল খেলে ফেলেছে। 3টা ম্যাচে একটাতে জিতেছে শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সাথে 2-0 গোলে হেরেছে, এবং ইন্ডিয়ার সাথে এক গোলে ড্র করেছে। স্টিল আসলে আমাদের চান্স রয়েছে ফাইনাল খেলার। বাট যেহেতু এবারের সিস্টেমটা একটু অন্যরকম, কারণ সাফের ভুটান এবং পাকিস্তান এই 2টা দল এবার পার্টিসিপেট করে নেই, যে কারণে 5টা দলকে নিয়ে সাফ ফুটবল হচ্ছে এবং 5টা দলের সবার সাথে খেলবে। সো একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনে এখন সবাই সবাইকে যেহেতু মোকাবেলা করবে, সেইখান থেকে আসলে 13 তারিখে আমার যে ম্যাচটা রয়েছে নেপালের সাথে, ওই ম্যাচটার উপর ডিপেন্ড করে আসলে আমরা ফাইনাল খেলতে পারবো কিনা। তো সেইখানে স্টিল আমাদের চান্স রয়েছে, এবং আজকে 2টো ম্যাচ রয়েছে। ওই ম্যাচ 2টোর উপর ডিপেন্ড করে আসলে আমাদের ফাইনাল খেলা কতটা সামনে সুযোগ রয়েছে। সো আমি বলবো যে যদি বাংলাদেশ দল ফাইনাল খেলতে চায়, অবশ্যই নেপালকে হারাতে হবে, সেটার কোনো বিকল্প নেই। সো আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে বা সাবেক অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলের জন্য অবশ্যই শুভ কামনা করি। 13 তারিখের ম্যাচটা তারা জিততে পারবে ইনশাল্লাহ, এবং ফাইনাল খেলবে। এবারের পারফরমেন্স কেমন দেখছেন, বা বড় কোনো ধরনের পরিবর্তন কি চোখে পড়ছে পারফরমেন্সে? পরিবর্তন বলতে দেখেন, যে কোচ আর কি আমাদের দলটা হ্যান্ডেল করেছিল লাস্ট 2.5 বছর ধরে, জেমিডে, ওকে আসলে আপনি জানেন যে সাফ ফুটবলের 10 দিন আগে আসলে ওরা স্যাক করা হয়, নতুন একজন কোচকে ইনক্লুড করা হয়, বসুন্ধরা কিংসের অস্কার বুজনকে। সো ও যখন দলটা দায়িত্ব নেয়, তখন আসলে সবাই চিন্তা করেছিল যে বাংলাদেশ দল ভালো কিছু করবে, কারণ ও বসুন্ধরা কিংসের প্রায় 3 বছর ধরে কোচিং করেছে এবং অলমোস্ট সব প্লেয়ারদের সাথে ওর একটা পরিচিত রয়েছে। তো ওইখান থেকে যে পারফরমেন্স করেছে, আই হোপ যে ভালো করেছে। বাট একজন কোচকে কিন্তু একটা এনাফ টাইম দিতে হয় একটা দলকে সাজাতে গেলে। সো 10 দিন কিন্তু এনাফ টাইম না। তো সেইখান থেকে আমি বলবো যে 3টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচ বাংলাদেশ বেশ ভালো করেছে। স্পেশালি ইন্ডিয়ার সাথে ম্যাচটা যদি আপনি দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশ 1 গোলে পিছিয়ে পড়েও কিন্তু পরে 10 জন নিয়ে আমাদের একজন রেড কার্ড খেয়ে গেছিল, বিশ্বনাথ, তারপরেও কিন্তু 10 জন নিয়ে কিন্তু আমাদের দল ড্র করেছে। এটা একটা ভালো পারফরমেন্স ছিল। বাট লাস্ট গেমটা মালদ্বীপের সাথে বেশি একটা ভালো হয়নি, 2 গোলে হেরেছে। এটা হতে পারে যে 7 দিনে বাংলাদেশ দল 3টা ম্যাচ খেলেছে, এবং মালদ্বীপের এখন যে ওয়েদার, সেখানে একটু গরম রয়েছে। ওই গরমের কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ তার বেস্ট পারফরমেন্স করতে পারেনি। আই হোপ তারা 6 দিন রেস্ট পেয়েছে, 13 তারিখে নেক্সট গেম নেপালের সাথে, আশা করি ওই ম্যাচটা জিততে পারবে। এবং আপনি তো নিজে একজন স্ট্রাইকার পজিশনে খেলেছেন, এখন যে খেলছেন, কেমন খেলছেন, কোন কোন বিষয়গুলো আসলে আপনার নিজের কথাগুলো মনে করিয়ে দিচ্ছে?
না, ফুটবলের কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো গোল করা, যদি আপনি সব দিক থেকে বিবেচনা করেন। সেই কাজটা যদি আপনি মাঠে প্রপার করতে পারেন তখন কিন্তু আপনার দল আপনার কাছ থেকে বেনিফিট হয়ে যাবে। যেহেতু আমি স্ট্রাইকার খেলেছি, এই মুহূর্তে আসলে আমাদের মেইন প্রবলেমটাই রয়েছে স্ট্রাইকিং পজিশনে, কারণ আমরা 2টা গোল করেছি, 2টা গোলই করেছি কিন্তু ডিফেন্স থেকে প্লেয়ার গিয়ে। তপু বর্মন করেছে একটা পেনাল্টিতে, আর একটা সেট পিস থেকে ইয়াসিন করেছে, সেও লেফট ব্যাক ডিফেন্স খেলে। সো আমাদের এই ধরনের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে অবশ্যই আপনাকে স্ট্রাইকার যারা খেলে তাদেরকে বেস্ট পারফরমেন্স করতে হবে। তো সেই জায়গাটায় আমাদের পারফরমেন্সে কিছু ল্যাকিংস রয়েছে, কারণ আমরা সুযোগ পেয়েছি বাট সেই সুযোগগুলো অ্যাভেল করতে পারিনি। তো সেখানে আমি বলবো যে স্ট্রাইকাররা যদি গোল না করতে পারে তখন কিন্তু দলের উপর একটা প্রেশার থাকে। তো অনেক সুযোগ আসছে, আপনার মালদ্বীপের সাথে সুযোগ পেয়েছি, ইন্ডিয়ার সাথেও সুযোগ পেয়েছি, শ্রীলঙ্কার সাথেও বেশ ভালো সুযোগ পেয়েছি, বাট স্ট্রাইকাররা কিন্তু গোল করতে পারেনি। ফুটবলে যদি গোল না করতে পারেন আলটিমেটলি দিন শেষে কিন্তু ম্যাচটা জেতা কঠিন হয়ে যায়, কারণ প্রত্যেক দিন তো আপনার ডিফেন্সিভ প্লেয়াররা গোল করতে পারবে না। তো সেইখান থেকে আমি বলবো যে আমাদের স্ট্রাইকাররা এই মুহূর্তে যে অবস্থানে রয়েছে তাদের কনফিডেন্টের যে জায়গাটা সেইটা হয়তো একটু ল্যাকিংস রয়েছে। বাট আমি মনে করি যে নেপালের সাথে যে ম্যাচটা রয়েছে আমাদের স্ট্রাইকারদের অবশ্যই ফোকাস করতে হবে, গোল করতে হবে। সেই জিনিসটা যদি তারা মাথায় রেখে প্র্যাকটিস সেশনগুলি একটু মনোযোগী হয়, আমি মনে করি যে তাদের ক্যাপাবল রয়েছে। তারা লিগের যদি দেখেন এখানে অনেক প্লেয়ার রয়েছে, তারা 10 গোল 12 গোল পুরো সিজনে লিগে করেছে। তো তাদের গোল করার একটা দক্ষতা রয়েছে, বাট সেইটা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে কিন্তু সেই দক্ষতাটাকে কাজে লাগাতে হবে। ঘরোয়া ফুটবল এবং ইন্টারন্যাশনাল ম্যাচের কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু আপনাকে অপোনেন্ট একদমই সুযোগ দিবে না। তো সেই সুযোগে যে সুযোগগুলি আসবে সেইগুলিকে কিন্তু অবশ্যই কনসেন্ট্রেট করতে হবে এবং কাজে লাগাতে হবে। তো সেইখানটাতে আমাদের একটু ল্যাকিংস রয়েছে, আশা করি সেটা কাটিয়ে উঠবে নেপালের ম্যাচে। এই বিষয়গুলো নিয়ে আরো শুনবো এবং আপনার কি প্রস্তুতি চলছে সামনে লিগের জন্য সেটা শুনবো। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসি। দর্শক, নিয়ে নিচ্ছি ওয়ালমার্ট গল্প কথায় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। যেই প্রসঙ্গে ছিলাম যে ল্যাকিংসের ওই টুকটাক বিষয়গুলো নিয়ে না হয় আরও শুনবো, তবে যদি আপনার প্রিপারেশনের কথা যদি জানতে চাই, বেশ অনেকটা সময় তো খেলা একদমই বন্ধ ছিল, যেহেতু এখন এই বছরে নতুন করে সব পরিকল্পনা হচ্ছে, সেক্ষেত্রে আসলে ফুটবলার হিসেবে কি প্রস্তুতি নিতে হচ্ছে একটা গ্যাপের পরে? না, এখন যেটা হয়েছে যে আমাদের অলরেডি নেক্সট সিজনের ট্রান্সফারের যে জায়গাটা সেটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী মাসের নভেম্বরের 27 তারিখ থেকে আমাদের নতুন সিজন আবার শুরু হবে। তো ওইটার প্রিপারেশনের হিসাবেই এই মাসে 20 তারিখ থেকে আর কি সবাই ট্রেনিং সেশন শুরু করবে, কারণ আমাদের গত মাসে লিগ শুরু হওয়ার পরে 1 মাস একটা বিরতি ছিল প্লেয়ারদের রেস্টের ব্যাপারে, কারণ লম্বা একটা সময় আমরা খেলার বাইরে ছিলাম। পরবর্তী সময়ে আবার লিগটা শুরু হয়েছে, 3 মাসে আমাদের যে লিগের খেলাগুলি বাকি ছিল সেইগুলি শেষ করে কিন্তু সবাই এখন একটা রেস্টে আছে। অ্যাট দ্য সেম টাইম আমারও সেম। সো এখন প্রস্তুতিটা হবে যে 20 তারিখ থেকে আমরা ক্লাবে ক্যাম্পে জয়েন করব, সেখান থেকে আগামী সিজনের জন্য যে প্রিপারেশন সেটা নিয়ে আগামী মাসে আমাদের যে টুর্নামেন্ট রয়েছে, প্রথমে স্বাধীনতা কাপ, এই টুর্নামেন্ট থেকে আবার ঘরোয়া ফুটবল শুরু হবে। সো ওইটার প্রিপারেশন হিসাবেই আসলে 20 তারিখ থেকে ক্যাম্পে জয়েন করব এবং পরবর্তী সিজনের জন্য প্রস্তুতি নেব। এই বছরে আর কোনো খেলা তো নেই? এই বছরে আমাদের স্পেশালি ইন্টারন্যাশনাল এরিনাতে হয়তো আরেকটা টুর্নামেন্ট থাকতে পারে শ্রীলঙ্কাতে, সেটা হলো আন্তর্জাতিক টুর্নামেন্ট। বাট আমাদের ঘরোয়া ফুটবল মানে শুরু হতে যাচ্ছে, সেটা নভেম্বরে শুরু হলে সেটা কিন্তু একদম দীর্ঘ প্রায় 7-8 মাস ধরে কিন্তু এটা চলবে। আমাদের 2টা টুর্নামেন্ট রয়েছে, লিগ রয়েছে। সো সেইটার প্রিপারেশন হিসাবেই কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে। আর সামনের বছরের কোনো বড় পরিকল্পনা বা কোনো বড় খেলার কথা কি জানতে পারি, যেটা নিয়ে এখন কথা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে? না, এখন যেটা হচ্ছে তো আমাদের ঘরোয়া ফুটবলের তো মেইন হলো লিগ আর কি। সেই লিগ হয়তো ডিসেম্বরের জানুয়ারিতে শুরু হবে। ডিসেম্বর এবং নভেম্বরে আমাদের 2টা টুর্নামেন্ট রয়েছে। সেই টুর্নামেন্টের পরে আমাদের মেইন ফোকাসটাই হলো লিগের যে খেলাগুলি, সেইটা প্রায় 6 মাস ধরে চলে, কারণ লিগে প্রায় একটা দলে প্রায় 25 থেকে 26টা ম্যাচ খেলতে হয়। তো সেইটা খেলার জন্য যে প্রিপারেশন নিতে হয় সেটার জন্য কিন্তু একটা এনাফ টাইমের দরকার থাকে। সো ওই টাইমটাই আমাদের এখন সামনে রয়েছে প্রায় 2 মাসের মতো। ওই 2 মাস আমরা ট্রেনিং করব, দেন আমরা জানুয়ারি থেকে লিগের জন্য প্রিপারেশন নিব। আচ্ছা, এবং এই খেলার প্রিপারেশনের পাশে যদি আপনার জীবনের গল্পে এবার চলে যেতে চাই, আমি শুরুতে যেটা বলছিলাম যে আমাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, এটা তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং আমাদের জন্য গর্ব। সেই সময়টার কথা যদি একটু জানতে চাই, সেই অনুভূতির কথা যদি একটু জানতে চাই। না, যেহেতু আমি স্ট্রাইকার খেলি, আমার কাজ হয়েছে গোল করা আর কি।
সো ঘরোয়া ফুটবলও আমি আমাদের দেশীয় স্ট্রাইকারদের ভিতরে সবচেয়ে গোল করা, প্রায় আমি 92টার মতো লিগে গোল করেছি। আর আন্তর্জাতিক ফুটবল আমার গোল রয়েছে 17টা। তো সেইখান থেকে হয় কি, আন্তর্জাতিক ম্যাচ তো আসলে আমরা রেগুলার খেলতে পারি না, হয়তো বছরে 4টা বা 6টা হায়েস্ট 10টা ম্যাচ খেলার সুযোগ আসে। তো আমি যখন খেলেছি তখন দেখা গেছে যে আসলে এই সাফ ফুটবল বলেন বা এশিয়ান কাপ বলেন বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলি বলেন, সেগুলি কিন্তু খুব বেশি খেলার সুযোগ পাইনি। এখন আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু আন্তর্জাতিক অনেক ম্যাচ খেলার সুযোগ পায় বর্তমান প্লেয়াররা, এবং ইভেন ফিফা ফ্রেন্ডলি গেম হয় সেখানেও কিন্তু আমরা পার্টিসিপেট করি। তো আমার যেটা হয়েছে যে আমি যখন খেলেছি তখন চেষ্টা করেছি দেশকে যতটুকু দেয়া যায় আর কি আমার সর্বোচ্চ, কারণ সবার উপরে হলো যে আমি ঘরোয়া ফুটবল খেলি, মোহামেডানে খেলেছি, আবাহনীতে খেলছি। তো সবচেয়ে বড় ব্যাপার, প্রাউডের জায়গা হলো জাতীয় দলে খেলা, কারণ আপনি যখন দেশকে রিপ্রেজেন্ট করবেন স্পেশালি বিদেশের মাটিতে, তখন কিন্তু আপনার সর্বোচ্চ যে চেষ্টাটা সেটা কিন্তু করতেই হবে, কারণ দেশকে যদি আপনি কিছু দিতে পারেন তখন কিন্তু আপনার কেরিয়ার শেষে আপনি কিছু বলতে পারবেন যে আমি দেশের জন্য এটা করেছি। এবং সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করেছি দেশকে ভালো কিছু দেবার জন্য, এবং অনেক সময় সাকসেস হয়েছি, অনেক সময় ফেল করেছি, কারণ আন্তর্জাতিক ম্যাচে আপনি সবসময় ম্যাচ জিততে পারবেন না, কারণ আমরা এখন আসলে ওই জায়গাটাতে পৌঁছতে পারি না। কারণ আমাদের যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলি হয় তখন আমরা অনেক স্ট্রং অপোনেন্টের সাথে আমাদের খেলতে হয়, স্পেশালি অস্ট্রেলিয়ার সাথে খেলতে হয়, কোরিয়ার সাথে খেলতে হয়, জাপানের সাথে খেলতে হয়। সো ওই দলগুলি তো আসলে আমাদের ফুটবল থেকে অনেক এগিয়ে। সো ওই দেশগুলির সাথে তো আসলে কমপ্লিট করা অনেক টাফ হয়ে যায়। তারপরও আমার ফুটবল ক্যারিয়ার আমি যতটা মানে আর কি সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি দেশের জন্য সর্বোচ্চ দেওয়ার, এবং এটা আমি প্রাউডের একটা জায়গা যে দেশকে প্রায় 12 থেকে 13 বছর আমি একটানা সার্ভিস দিয়েছি। কিন্তু এই যে ল্যাকিংসের কথাটা যখন বলছেন, বাইরের দেশের সাথে আমরা কম্পিট করছি বা এখনও 2021-এ এসেও বলছি যে আমরা ওই জায়গাটায় যেতে পারছি না, সেই ক্ষেত্রে আসলে কি পয়েন্ট আপনার কাছে মনে হয় যে আমরা কেন সেই জায়গাটায় যেতে পারছি না, কোন দিকে এখনো ঘাটতি আছে? অনেস্টলি আসলে একটা কথা বলতে হয়, ফুটবল হয়েছে নাম্বার ওয়ান গেম ইন দ্য ওয়ার্ল্ড, এবং হিউজ ইনভেস্টমেন্ট লাগে এখানে। এটা তো আসলে সারা বিশ্বে কিন্তু 214টা দেশ ফিফার আন্ডারে ফুটবল খেলে। তো সেইখানে আসলে আপনাকে কম্পিটিশন করতে হলে কিন্তু আপনাকে ওই লেভেলটা তৈরি করতে হবে, যেটা আসলে আমাদের এই বাংলাদেশ এরিনাতে আসলে চিন্তা করা একটু টাফ। কারণ আপনি দেখেন ইউরোপিয়ান দেশগুলি দেখেন বা ল্যাটিন আমেরিকার দেশগুলি দেখেন, আর্জেন্টিনা, ব্রাজিল, বা ইউরোপের যদি আপনি ক্রোয়েশিয়া বা ফ্রান্স, এদের যে ফুটবল স্ট্রাকচার তাদের সাথে কিন্তু আমাদের ডিফারেন্সটা অনেক বেশি। সো আমাদের একাডেমিক্যাল যে জায়গাটা সেইটা থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি, কারণ আমাদের প্লেয়ার প্রডিউস হচ্ছে না, মানে কোয়ালিটি প্লেয়ার যারা জাতীয় দলকে সার্ভিস দেবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে গিয়ে ফাইট করবে। তো ওই জায়গাগুলি নিয়ে আমাদের আসলে অনেক আগেই কাজ করা উচিত ছিল, বাট সেই জায়গাটা আমি বলবো যে আমাদের ল্যাকিংস রয়েছে। ইভেন আমাদের কিছু সিস্টেমেরও কিছু ঘাটতি রয়েছে আমি বলবো, কারণ আপনাকে যদি ফুটবলে কম্পিটিশন করতে হয় আপনাকে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করতে হবে, যেটা আসলে আমাদের ফুটবলে একদমই নাই। কারণ ফুটবল আমি শুরুতেই বলেছি যেটা এটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। কারণ আপনি যদি ওয়ার্ল্ড ফুটবলের দিকে তাকান, একজন লিওনেল মেসির যদি আপনি স্যালারি দেখেন, সেইটা থেকে আমাদের পুরো ফুটবলও কিন্তু তার অর্ধেকও মানে সেটা চিন্তাই করা যায় না। তো সেইখান থেকে আমি বলবো যে আমরা কিন্তু ওই জায়গাগুলিতে অনেক পিছিয়ে রয়েছি। যদিও আমরা ঘরোয়া ফুটবলে আমাদের প্লেয়ারদের পারিশ্রমিক যদি দেখেন, সেখানে আমরা এনাফ টাকা পাই, বাট আমাদের যে একদম গ্রাসরুট লেভেলের যে কাজ করার জায়গাটা, ওই জায়গাটা আসলে আমরা ঠিকভাবে প্রপার ওয়ার্কটা করতে পারি না, যার কারণে কিন্তু আমাদের কোয়ালিটি প্লেয়ার একদমই কম, এবং যার কারণে কিন্তু আপনি যে সাফ ফুটবল বলেন বা এশিয়ান কাপ বলেন, সেইখানে গিয়ে কিন্তু আমরা ভালো করতে পারি না, বিকজ জাতীয় দলে যদি কোয়ালিটি প্লেয়ার না থাকে তখন কিন্তু আপনাকে ফেল করতে হবে। তো ওই জায়গাটা নিয়ে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কাজ করছে, আরও মানে দীর্ঘ মেয়াদী একটা প্ল্যান করে যদি কাজ করে, আমি বলবো যে একটা সময় আমাদের জাতীয় দল বলেন বা আমাদের ঘরোয়া ফুটবল বলেন ভালো একটা অবস্থানে যেতে পারবে। সে বিষয়ে আরও শুনবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, ওয়ালমার্ট গল্প কথায় নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে আবারও এক্ষুনি অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। যে বিষয়ে শুনছিলাম যে আমাদের দেশে প্লেয়ার তৈরি হচ্ছে না, এটা একটা অনেক বড় একটা বিষয় আপনি বলেছেন। সেক্ষেত্রে যদি আপনার স্বপ্নের দিকে যদি চলে যেতে চাই বা আপনার স্বপ্নের শুরুর গল্পে যদি একটু যেতে চাই, আপনার যাত্রাটা কি করে শুরু হয়েছিল, আপনার স্বপ্নটা কি করে পূরণ হয়েছে?
হ্যাঁ, এটা হলো যে আমরা 5 ভাই আর কি। আমরা 5 ভাই কিন্তু প্রফেশনাল ফুটবল খেলি ঢাকাতে। আমার 2 ভাই এখন স্টিল খেলে না, তাদের বয়স হয়ে গেছে, রিটায়ার্ডে চলে গেছে, বাট স্টিল আমরা 3 ভাই কিন্তু এখনো ঘরোয়া ফুটবল খেলি। এবং আমার আব্বার স্বপ্ন ছিল যে আমরা সবাই প্লেয়ার হব, কারণ আমার আব্বা নিজেও খেলতেন, ফুটবল খেলতেন। আমাদের পিরোজপুর আমার দেশের বাড়ি, সেখানে। তো ওনার আসলে অনুপ্রেরণাতেই কিন্তু আসলে আমরা সবাই ফুটবল হওয়া, এবং ওনার একটা স্বপ্ন ছিল যে আমি বিকেএসপিতে ভর্তি হব, এবং 99 উনি আমাকে ক্লাস 7-এ বিকেএসপিতে ভর্তি করে দেন। এবং ওই বিকেএসপির জার্নিটা আসলে অনেক টাফ ছিল, কারণ বিকেএসপিতে আসলে ওই সময়টাতে চান্স পাওয়া অনেক কষ্টের ছিল, কারণ অনেক ট্রায়াল হতো, অনেক ক্যান্ডিডেট আসতো। তো সেইখান থেকে আসলে তখন আমি ভালো খেলতাম, বাট চান্স পাবো এটা আসলে কখনো চিন্তা করিনি। এবং ট্রায়ালে যাই, ট্রায়ালে ভালো করি, ভালো করার পরে ওখানে যে কোচ রয়েছে, কোচেরা আমাকে পছন্দ করার পরে আমি ক্লাস 7-এ ফুটবলে ভর্তি হই। বিকেএসপি যেহেতু স্পোর্টস ইনস্টিটিউট, এবং বাংলাদেশের সবচেয়ে মানে ভালো ব্যাকগ্রাউন্ডের ইনস্টিটিউট হলো আপনার বিকেএসপি। তো সেইখানে সুযোগ পাওয়াটা ছিল আমার জন্য অনেক টাফ, বাট আমি ওটা আল্লাহর রহমতে চান্স পেলাম। আর আমার আব্বারও স্বপ্ন ছিল যে আমি ওখানে পড়াশোনা করব, সাথে সাথে খেলাধুলাও করব। তো ওখানে ভর্তি হওয়ার পর থেকে আসলে প্রফেশনালি চিন্তা করি যে হ্যাঁ, ফুটবলকে আসলে প্রফেশনাল হিসেবে নেওয়া যাবে। তো সেইখান থেকেই কিন্তু আসলে কেরিয়ারটা শুরু করা। বিকেএসপিতে থাকা অবস্থায় আসলে আমি জাতীয় দলে চান্স পেয়ে যাই। পড়া অবস্থায় আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখনই আমি কিন্তু সিনিয়র টিমে, মানে 2005 সালে আমি আসলে জাতীয় দলে ঢুকে যাই। এটা আসলে মানে বড় একটা অ্যাচিভমেন্ট আমার ফুটবল কেরিয়ারে, কারণ অত কম বয়সে আসলে জাতীয় দলে খেলবে এটা আসলে চিন্তা করা যায় না। আমি যখন আন্ডার-16 ন্যাশনাল টিমে খেলি, তখন আসলে বিদেশি একজন কোচ ছিলেন জর্জ কোটন। তো উনি আমাকে আসলে অনেক পছন্দ করেন খেলা দেখে, এবং খুব অল্প সময় আসলে উনি আমাকে জাতীয় দলের সুযোগ করে দেন। এবং জাতীয় দলের সুযোগ পাওয়ার সাথে সাথে 2005 সালে আমার মনে রয়েছে যে সাব ফুটবল খেলতে আমরা পাকিস্তানে যাই, এবং ওখানে গিয়ে আমি চিন্তা করি সেটা কি আপনার প্রথম আন্তর্জাতিক রাইট একদম সিনিয়র টিমে প্রথম ম্যাচ ছিল ভুটানের সাথে আমার। তো উনি হঠাৎ করে আমাকে আসলে মানে খেলার সুযোগ করে দেয়, এবং খেলা যখন 70 মিনিট হয়, তখন ফরহাদ ভাই ছিল স্ট্রাইকার, ওনার চেঞ্জিংয়ে আমাকে নামায়, এবং নেমেই আমি প্রথম ম্যাচেই গোল করি। এই বর্তমান সময়ে আসলে যারা তাদের স্বপ্ন পূরণ করতে চায় বা ফুটবলার হতে চায়, কি ওয়েতে আসলে এগোতে পারে? আপনার কি মনে হয় এখন কি সুযোগ সুবিধা আছে? দেখেন, সত্যি কথা বলতে গেলে কি, এখন আসলে ক্রিকেটের যে জনপ্রিয়তাটা আমাদের দেশে, সেইখান থেকে কিন্তু প্রফেশনাল হিসাবে অনেকেই ফুটবলার খেলতে চায় না, কারণ আলটিমেটলি আপনাকে চিন্তা করতে হবে, কারণ দিন শেষে আপনি আসে আপনার প্রফেশনটা থেকে আপনার ফ্যামিলি এবং আপনি নিজে কতটা বেনিফিট হবেন। তো সেইখান থেকে আমি বলবো অনেকেই হয়তো আমাদের ঘরোয়া ফুটবলে যে আমরা পারিশ্রমিক পাই, সেটা হয়তো অনেকেই হয়তো জানি না। আমরা কিন্তু আমাদের এক সিজনে, মানে এক বছরে এমনও প্লেয়ার হচ্ছে 1 কোটি টাকাও কিন্তু পায়। এটা হয়তো অনেকে জানে না, অনেক প্যারেন্টসরা জানে না, অনেক গার্জিয়ানরা জানে না। এবং আমরা কিন্তু 70-80 লক্ষ টাকাও কিন্তু আমাদের ঘরোয়া ফুটবল, বসুন্ধরা কিংস রয়েছে, শেখ রাসেল রয়েছে, মোহামেডান রয়েছে, তারা কিন্তু প্লেয়ারদের পেমেন্ট করে। এই জিনিসগুলি যখন আসলে প্যারেন্টসরা জানবে এবং গার্জিয়ানরা জানবে, তখন কিন্তু তার যে সন্তান রয়েছে তাদেরকে কিন্তু ফুটবলের দিকে উৎসাহ দিবে। তো সেই জায়গাটা এখনো আমি মনে করি যে আমাদের ওই জায়গাটা কিন্তু এখন আমাদের সমস্যা রয়েছে। আমরা তাদেরকে বোঝাতে পারি না যে ফুটবলে কিন্তু একটা ব্রাইট ফিউচার রয়েছে যদি ভালো প্লেয়ার হতে পারে, এবং সেই প্লেয়ার হওয়ার ক্ষেত্রে যে পিছনের যে কাজগুলি, সেই কাজগুলি কিন্তু প্যারেন্টসদের করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা রয়েছে, যারা ফুটবল ফেডারেশন রয়েছে, তাদেরও দায়িত্ব কিন্তু তাদেরকে এই প্লেয়ারদেরকে ফ্যামিলি সাপোর্টটা না থাকলে আপনিও এগোতে পারতেন না, অনেকেই সেখানে আটকে যায়। হ্যাঁ, কারণ এখন হয়তো অনেকেই চায় ফুটবল খেলবে বা ক্রিকেট খেলবে, বাট গার্জিয়ানদের কাছ থেকে যে আসলে এটা প্রফেশনাল হিসেবে নিলে ফ্যামিলি কত চলবে, তো সেই জায়গাগুলি আসলে কিন্তু সবাইকে ফোকাসে রাখতে হবে। কারণ আমি মনে করি যে ফুটবল খেলে শুধু আমাদের দেশে না, যদি আপনি ভালো খেলেন, এখন বাইরের লিগগুলিতে খেলতে পারবেন, সুযোগ পাবেন, সেখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট আপনি কিন্তু আনতে পারেন যদি আপনার ওই পরিশ্রমটা থাকে, আপনার যদি কনসেন্ট্রেটটা থাকে। সো আমি মনে করি আমাদের দেশের স্টিল ফুটবলে অনেক ব্রাইট ফিউচার রয়েছে যদি আমরা প্ল্যান অনুযায়ী কাজে লাগাতে পারি। এমিলি ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য এবং আপনার জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেই অনুপ্রাণিত হবে এই গল্পগুলিতে। আর সামনে যে লিগ আছে সেটার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ, এসিটিভিকে ধন্যবাদ এতটা সুন্দর প্রোগ্রাম আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ওয়ালমার্ট গল্পকথার আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন আয়োজনে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন এবং এসিটিভির পর্দায় চোখ রাখবেন।